নমস্কার, আমি তুফান। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের সায়েন্সের পঞ্চম ক্লাস। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস রিডিউসেস দ্য রেট অফ ইভাপোরেশন। ইভাপোরেশন মানে কি? বাষ্পীভবন। তো বলছে এদের মধ্যে কোন ফ্যাক্টরটা রিডিউস অর্থাৎ কমিয়ে দেয় বাষ্পীভবনকে। প্রথম অপশন বলছে রাইজ ইন টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি। অপশন বি বলছে ইনক্রিজ ইন সারফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি। অপশন সি বলছে ইনক্রিজ ইন উইন্ড স্পিড অর্থাৎ হাওয়ার গতিবেগ বৃদ্ধি। আর অপশন ডি বলছে ময়েশ্চার অর্থাৎ আর্দ্রতা। তাহলে আমরা যদি দেখে নেই যে রাইজ ইন টেম্পারেচারের কথা, তাহলে দেখতে পাবো যে যত তাপমাত্রা বৃদ্ধি পায় তত বাষ্পীভবনের হারও বৃদ্ধি পায়। যত টেম্পারেচার বৃদ্ধি পাবে তত বাষ্পীভবন বেশি হবে। অপশন বি বলছে ইনক্রিজ ইন সারফেস এরিয়া। তো আমরা যদি দুটো পাত্র কল্পনা করি, তো এই পাত্রে খানিকটা জল আছে, আবার এইরকম একটা পাত্রও কল্পনা করলাম। তাহলে দেখতে পাবো যে এর এই উপরিতলের ক্ষেত্রফল যতটা আছে, এর উপরিতলের ক্ষেত্রফল তার থেকে অনেক বেশি। তো এর ক্ষেত্রে যতটা বাষ্পীভবন হবে, এর ক্ষেত্রে এই সেকেন্ড পাত্রটার ক্ষেত্রে বাষ্পীভবনের হার তত বেশি হবে। অর্থাৎ সারফেস এরিয়া যত বেশি বেড়ে যায় তত ইভাপোরেশনও বেড়ে যায়। আর অপশন সি বলছে ইনক্রিজ ইন উইন্ড স্পিড অর্থাৎ হাওয়ার গতিবেগও যত বেশি হবে তত কি হবে, তত ও বাষ্পীভবনের হারও বাড়বে। কিন্তু এই যে ময়েশ্চার আছে অপশন ডি তে, এই ময়েশ্চার বাতাসে থাকলে বাষ্পীভবনের হার কি হয়? কমে যায়। তাই এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু ইটস ড্যাশ। মানে কি? যে কোনো একটা এলিমেন্টের অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যা কিসের সমান হয় তার? অপশন এ বলছে অ্যাটমিক নাম্বার, অপশন বি বলছে ইলেকট্রন অ্যাফিনিটি, অপশন সি বলছে অ্যাটমিক ওয়েট, আর অপশন ডি বলছে ইকুইভ্যালেন্ট লোড। তাহলে আমরা যদি একটা এলিমেন্ট দেখি, সোডিয়াম, তো সোডিয়ামের ইলেকট্রন কটা? 11টা। প্রোটন কটা? 11টা। তো এই যে ইলেকট্রন সংখ্যা 11টা, তো এই 11কে আমরা কি হিসেবে জানি? অ্যাটমিক নাম্বার হিসেবে জানি। তাহলে এই ইলেকট্রন সংখ্যা কিসের সমান হয়? ইলেকট্রন সংখ্যা সমান হয় তার অ্যাটমিক নাম্বারের। বোঝা গেল? পরের প্রশ্ন, হুইচ এলিমেন্ট হ্যাজ টু ইলেকট্রনস ইন ইটস আউটারমোস্ট শেল। মানে কি? সর্ববহিস্থ কক্ষে এদের মধ্যে কার দুটো ইলেকট্রন আছে? তাহলে আমরা যদি দেখি পটাশিয়াম, পটাশিয়ামের সংকেত কি? কে, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 19। তাহলে 19-এর প্রথম কক্ষে কটা থাকবে? দুটো। সেকেন্ড কক্ষেও কটা আসবে? 8টা। তারপরের কক্ষেও কটা আসবে? 8টা। আর তারপরের কক্ষে কটা আসবে? একটা। লিথিয়াম, যদি লিথিয়ামকে দেখি, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3। তাহলে প্রথম কক্ষে থাকবে দুটো আর তারপরের কক্ষে থাকবে কটা? একটা। যদি ক্যালসিয়াম দেখি, তাহলে ক্যালসিয়ামের সংকেত কি? Ca, আর এর অ্যাটমিক নাম্বার কত? 20। যদি আমরা এটাকে সাজাই তাহলে দেখতে পাবো 2, 8, 8 আর 2। আর সোডিয়ামের যদি দেখি, সোডিয়ামের কত হয়? সোডিয়ামের 11 অ্যাটমিক নাম্বার। এটাকে যদি শাখায় সাজাই তাহলে প্রথম কক্ষে থাকবে দুটো, তারপরের কক্ষে থাকবে 8টা, আর তারপরের কক্ষে থাকবে কটা? একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে কার সর্ববহিস্থ কক্ষে দুটো আছে? এই ক্যালসিয়ামের আছে। তাহলে এখানে সঠিক উত্তর কে হয়ে যাবে? ক্যালসিয়াম। তারপরের প্রশ্ন, দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ 10 কেজি অর্থাৎ একটা বস্তুর ভর হচ্ছে 10 কেজি। হোয়াট উইল বি ইটস ওয়েট অন দ্য সারফেস অফ দ্য আর্থ। মানে পৃথিবীতে এর ওজন কত হবে? তাহলে আমরা জানি মাস আর ওয়েট কখনো এক জিনিস নয়। তাহলে মাস বলে দিয়েছে কত? মাস বলে দিয়েছে 10 কেজি। আর আমরা জানি ওয়েট মানে কি? ওয়েট মানে কোনো একটা বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বলে টানছে, তো সেইটা কি? সেটা কি হয়ে যায়? তার মাস ইনটু অভিকর্ষজ ত্বরণ। এই ওয়েটটা কি? ওয়েটটা হচ্ছে বল। তাহলে বলের এককও কি হয়? নিউটন হয়। তাহলে এখানে ওয়েট কত বলে দিয়েছে? ওয়েট বলেনি, সরি, মাস বলেছে 10 কেজি। আর জি আমরা জানি কত? 9.8।
মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা সব এসআই তে করছি। তাহলে এটা কত হয়ে যাবে 98 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কি বলা হয়? নিউটন। তার মানে সঠিক উত্তর কি 98 নিউটন। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি আর সি তে কেজি আর কেজি দেওয়া আছে, আমরা এই দুটো অপশন এমনিতেই বাদ দিয়ে দিতে পারবো, কারণ কেজি কখনো বলের একক নয়, আর ওয়েট কি? ওয়েট হচ্ছে একটা বল। সেই কারণে অপশন বি সি এমনিতেই বাদ চলে যাবে। বোঝা গেল? পরের প্রশ্ন। ম্যামালিয়ান অ্যানিমেলস হ্যাভ ড্যাশ। কি বলছে? অপশন এ ওয়ান চেম্বার হার্ট, অপশন বি বলছে টু চেম্বার হার্ট, অপশন সি বলছে থ্রি চেম্বার হার্ট, অপশন ডি বলছে ফোর চেম্বার হার্ট। অর্থাৎ যে স্তন্যপায়ী প্রাণীরা আছে তাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা হয়? একটা, নাকি দুটো, নাকি তিনটে, নাকি চারটে? তাহলে স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা হয়? চারটে, দুটো অলিন্দ আর দুটো নিলয়। তারপরের প্রশ্ন। The energy consumption of a typical household in a month is 9 into 10 to the power 8 joule. What will be its energy in units? মানে কি বলছে? যে একটা বাড়িতে এক মাসে 9 into 10 to the power 8 জুল এনার্জি খরচ করা হয়। তাহলে আমরা যদি এটাকে ইউনিটে হিসেব করতে যাই তাহলে সেটা কত ইউনিট কারেন্ট তারা খরচ করে? তাহলে অপশন এ বলছে 2500 ইউনিট, অপশন বি বলছে 25 ইউনিট, অপশন সি বলছে 250 ইউনিট, আর অপশন ডি বলছে 0.25 ইউনিটস। তাহলে আমরা জানি এক ইউনিট এক ইউনিট এক ইউনিট সমান কি হয়? এক ইউনিট সমান হয় 1 কিলোওয়াট আওয়ার। তাহলে ওয়াট আমরা জানি কিসের একক? ওয়াট জানি আমরা পাওয়ারের একক। আর এখানে 1 কিলোওয়াট মানে আমরা এটা লিখতে পারি 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এবার ওয়াট মানে জানি পাওয়ার, পাওয়ার ইজ ইকুয়াল টু আবার কি হয়? পাওয়ার ইজ ইকুয়াল টু হয় ওয়ার্ক বাই টাইম। ওয়ার্কের একক কি হয়? জুল। আর টাইমের একক কি হয়? টাইমের একক হয় সেকেন্ড। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি 1000, এই যে ওয়াট আছে এই ওয়াটটাকে আমরা কি লিখবো? জুল পার সেকেন্ড, ইন্টু 1 ঘন্টাকে আমরা যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে? 3600 সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাবো এই সেকেন্ড আর সেকেন্ড কেটে গেল, তাহলে 1 ইউনিট সমান কত বেরোলো? আমরা যদি এটাকে লিখে এইভাবে 36 ইন্টু কটা জিরো আছে? এখানে 3টে জিরো আছে আর এখানে দুটো জিরো আছে, তাহলে 10 টু দি পাওয়ার 5 জুল। তাহলে 1 ইউনিট সমান আমরা কত পেলাম? 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এবার এইটা সমান কত হয়? এইটা ইজ ইকুয়াল টু কত হয়? এইটা ইজ ইকুয়াল টু হয় 1 ইউনিট। এবার আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এই জুলটা ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে আমরা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 জুল, এইটা ইজ ইকুয়াল টু কত ইউনিট হবে? তাহলে 1/36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর ওপরে কে চলে যাবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এত ইউনিট। এইটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 থেকে এটা কেটে গেলে কত পড়ে থাকবে? 10 টু দি পাওয়ার 3। আর এখান থেকে 9 দিয়ে 36 কেটে গেলে কত হয়? 4। তাহলে কত হচ্ছে? 1000/4 মানে কত? 250। তাহলে 250 ইউনিট হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন। If the radius of curvature of a concave mirror is 6.2 centimeter, then its focus length will be dash centimeter. মানে বলছে যে কোনো একটা কনকেভ মিরর, কনকেভ মানে কি? অবতল দর্পণ। তো সেই অবতল দর্পণের যদি রেডিয়াস অফ কার্ভেচার হয় যে 6.2 সেন্টিমিটার, তাহলে এর ফোকাল লেন্থ কত হবে? তাহলে এটা কেমন হয়? কনকেভ মিররের শেপ এইরকম হয়। তো আমরা আগের দিনই আলোচনা করছিলাম, এই যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এই সমান্তরাল রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিসের যে বিন্দু দিয়ে যায় তাকে আমরা কি বলি? ফোকাস বলি। এইটা ফোকাস। আর ঠিক এইটা হলো ফোকাস।
তো এই ফোকাস বিন্দুটা যতটা দূরত্বে হয় এখান থেকে, ঠিক এর ডবল দূরত্বে কে থাকে? সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার মানে কি? যে এই যে মিররটা আছে, মিররটার যে স্ফেরিক্যালের পার্ট, তার সেন্টার সেইটা। তাহলে এখান থেকে এইটা যদি দূরত্ব হয় x, তাহলে এখান থেকে এই টোটাল দূরত্বটা কত হবে? 2x। মানে এই একটা x আর এই একটা x। বোঝা গেল? তার মানে আমরা বলতে পারি যে ফোকাল লেন্থের দূরত্ব সবসময় কি হয়? এর হাফ হয়। হাফ অফ কার? সেন্টার অফ কার্ভেচার। তাহলে সেন্টার অফ কার্ভেচার এখানে কত বলে দিয়েছো? 6.2 সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু 6.2 সেন্টিমিটার। তাহলে উত্তর কত হবে? 3.1 সেন্টিমিটার হবে রাইট অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে 3.1। এই প্রশ্নটায় যদি এইরকম দুটো অপশন থাকতো যে +3.1 সেন্টিমিটার আর একটা -3.1 সেন্টিমিটার, তাহলে কোনটা হতো? তখন সঠিক উত্তর হয়ে যেত -3.1 সেন্টিমিটার। কারণ কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ সবসময় কি হয়? মাইনাস হয়। বোঝা গেল? পরের প্রশ্ন। In ionic compounds, ions attract each other and are linked by strong dash। মানে কি বলছে? আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, আয়নিক যৌগদের ক্ষেত্রে যে আয়নগুলো হয় তারা একে অপরকে যে আকর্ষণ করে আর যুক্ত থাকে, সেটা কিসের মাধ্যমে? কোন বলের মাধ্যমে? অপশন এ বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস, অপশন বি বলছে গ্রাভিটেশনাল ফোর্সেস, অপশন সি বলছে ম্যাগনেটিক ফোর্সেস, নাকি অপশন ডি বলছে ইলেকট্রিক ফোর্সেস। যদি আমরা একটা কম্পাউন্ড নেই NaCl, তাহলে এরটাকে ভাঙলে কি কি আয়ন হয়? একটা Na প্লাস আয়ন হয়, আর একটা কি হয়? Cl মাইনাস আয়ন। তাহলে এরা দুজন, একজন পজিটিভ আর একজন নেগেটিভ, এরা দুজন পরস্পরকে আকর্ষণ করে বলেই এরা দুজন যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করে। তো সেই কম্পাউন্ডটা, এই যে দুটো আয়ন আছে এই কম্পাউন্ডটার মধ্যে, তো এই দুটো আয়ন একে অপরের সঙ্গে কি বলে তার আকর্ষিত হয়, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস। বোঝা গেল? পরের প্রশ্ন। স্মোক ফিউমস হ্যাভ এ পাওয়ারফুল আই ইরিটেটিং ফ্লুইড। মানে কি? ধোঁয়াশার মধ্যে কি এমন জিনিস থাকে যেটা আমাদের চোখ জ্বালা জ্বালা করার জন্য ভীষণভাবে দায়ী? অপশন এ বলছে নাইট্রিক অক্সাইড, অপশন বি বলছে সালফার অক্সাইড, অপশন সি বলছে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, আর অপশন ডি বলছে কার্বন ডাই অক্সাইড। এখানে উত্তর কি হয়ে যাবে? এখানে উত্তর হবে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাহলে এই স্মোক ফিউমস এর মধ্যে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট থাকে, যার সংকেত হচ্ছে C2H3NO5। তাহলে এইটা হচ্ছে সংকেত। এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন থাকে। তো এই যে যৌগটা, এই যৌগটা থাকে বলে আমাদের কি হয়? চোখে জ্বালা জ্বালা করে। বোঝা গেল? পরের প্রশ্ন। Which of the following inert gas has electronic configuration in chloride ion? মানে কি বলতে চাইছে আসলে? যে এই যে ইনার্ট গ্যাস অর্থাৎ নোবেল গ্যাসগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন, তারপরে হিলিয়াম, ক্রিপ্টন, আর্গন, এদের মধ্যে কার ইলেকট্রনিক কনফিগারেশন ক্লোরাইড আয়নের মতো? অর্থাৎ ক্লোরিনের আয়ন কি হয়? যে Cl মাইনাস, ক্লোরিনের এমনি কতটা? 17টা, আর মাইনাস মানে কি? আরো একটা যোগ করেছে। তাহলে 17 প্লাস আরো একটা ইলেকট্রন, মানে 18টা ইলেকট্রন। তাহলে সেই 18টা ইলেকট্রন এদের মধ্যে কার আছে? তাহলে আমরা যদি ওপরে দেখতে পাই, সবার উপরে প্রথমে কে থাকে? হিলিয়াম, যার দুটো। তারপরে নিয়ন, নিয়নের কটা হয়ে যাবে? 10টা। আর তারপর কটা হবে? তারপর 18। তাহলে 2, 10 আর 18, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কি সঠিক উত্তর? এআর। পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি বিটেন ইনটু থিন শিটস। মানে কি বলছে? যে এদের মধ্যে কাকে, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, আয়রন, এদের মধ্যে কাকে পিটিয়ে পিটিয়ে শীট করে দেওয়া যাবে? শীট মানে কি? পাতলা চাদরের মতো। তাহলে এই যে ধর্মটা, এটাকে আমরা কি বলে থাকি? ম্যালিয়েবিলিটি। আর এটা কাদের থাকে? এটা থাকে মেটালের। এদের মধ্যে মেটাল কে? এদের মধ্যে মেটাল হচ্ছে আয়রন। তাই অপশন ডি হয়ে যাবে আয়রন। আরো একটা ধর্ম আছে মেটালের, সেটা কি? ডাকটিলিটি। অর্থাৎ কোনো একটা মানে যে মেটাল আছে, সেই মেটালটাকে আমরা টেনে টেনে কতটা
হচ্ছে টেনে লম্বা করে দিতে পারি। তাহলে এই ধর্মগুলো একমাত্র মেটালদেরই থাকে, ম্যালিয়েবিলিটি আর ডাক্টিলিটি। বোঝা গেল? পরের প্রশ্ন। The reason for the characteristic smell of garlic is, গার্লিক মানে কি? গার্লিক মানে হচ্ছে রসুন। তাহলে রসুনের যে একটা আলাদা গন্ধ আছে, সেই গন্ধটার জন্য কোন কম্পাউন্ড দায়ী, কোন যৌগ দায়ী? বলছে ক্লোরো কম্পাউন্ড, অপশন বি বলছে সালফার কম্পাউন্ড, ফ্লুওরিন কম্পাউন্ড নাকি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাবো যে গার্লিকের মধ্যে যে জিনিসটার জন্য অ্যাকচুয়ালি গন্ধ বেরোয় সেটা কি থাকে? অ্যালিসিন। এই অ্যালিসিনের সংকেত কি? C6H10OS2। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি এর মধ্যে? কি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে আর সালফার আছে। তাহলে এই অপশনগুলোর মধ্যে কি আছে? এর মধ্যে সালফার আছে, এস। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে সালফার কম্পাউন্ড, এই সালফার কম্পাউন্ডের জন্যই কি হয়, যে রসুনের যে একটা আলাদা গন্ধ বেরোয়, সেই গন্ধটার জন্য এই সালফার কম্পাউন্ডই দায়ী। আর জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে অ্যালিসিন। বোঝা গেল? তারপরের প্রশ্ন। আফটার ডাইজেশন কার্বোহাইড্রেটস আর কনভার্টেড টু, মানে কি? যে ডাইজেশনের পর কার্বোহাইড্রেট অর্থাৎ স্টার্চ সেটা কিসে পরিণত হয়? গ্লাইকোজেন নাকি ফ্যাটি অ্যাসিড নাকি গ্লুকোজ নাকি, সরি এটা অ্যামাইনো অ্যাসিড হবে, দুটো অপশনই এক পড়ে গেছে। তো এর মধ্যে কোনটা উত্তর হবে? তো এর মধ্যে উত্তর হয়ে যাবে কি? গ্লুকোজ। তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশনের পর কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। আর ফ্যাটি অ্যাসিড কি ডাইজেস্ট হয়ে হয়? ফ্যাটি অ্যাসিড হয় ফ্যাট ডাইজেস্ট করে। আর এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড কি ডাইজেস্ট হয়ে হয়? প্রোটিন ডাইজেস্ট করে। বোঝা গেল? তাহলে কার্বোহাইড্রেট ডাইজেস্ট হওয়ার পর কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়, সুগারে পরিণত হয়। তাই এটাকে তাই হচ্ছে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এছাড়া অন্য যেগুলো আছে সেগুলো যদি দেখে নিই, যে ফ্যাটি অ্যাসিড, তাহলে ফ্যাটি অ্যাসিড কিসে মানে কিসে রূপান্তরিত রূপ? সেটা হচ্ছে ফ্যাট। আমরা যে ফ্যাট বা লিপিড খাই, সেই ফ্যাটটা ডাইজেশনের পরে কিসে রূপান্তরিত হয়? ফ্যাটি অ্যাসিডে। আর এখানে আমরা যে প্রোটিন খাই, সেই প্রোটিনটা ডাইজেশনের পরে কিসে পরিণত হয়? সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। বোঝা গেল? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট ম্যাচ, মানে কি বলতে চাইছে? যে নিচের যে অপশন গুলো আছে তার মধ্যে কোনটা সঠিকভাবে মিলে নেই? লেমন অর্থাৎ লেবুর সাথে অক্সালিক অ্যাসিড, অর্থাৎ লেবুতে কি অক্সালিক অ্যাসিড থাকে? অপশন বি সাওয়ার মিল্ক অর্থাৎ টক দুধ, সেই টক দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। স্টিংস অফ অ্যান্টস অর্থাৎ পিঁপড়ের হুল, সেই পিঁপড়ের হুলে কি থাকে? ফর্মিক অ্যাসিড। নাকি টারমারিন্ড অর্থাৎ তেঁতুল, সেই তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? লেমন। অর্থাৎ লেমনে অক্সালিক অ্যাসিড থাকে না, তাই লেমনটা হচ্ছে ভুল উত্তর। আর বাকি যেগুলো আছে, যে সাওয়ার মিল্ক অর্থাৎ টক টক দুধ, সেই টক দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, স্টিংস অফ অ্যান্টস অর্থাৎ পিঁপড়ের হুল, তাতে ফর্মিক অ্যাসিড থাকে, আর তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। চলে আসবে পরের প্রশ্নে। To prevent potato chips from becoming rancid due to oxidation of potato chips, the chips packet is filled with which gas? মানে কি বলতে চাইছে? যে আমরা যে পটেটো চিপস খাই, সেই চিপস যাতে নষ্ট না হয়ে যায় হাওয়া ঢুকে, তো সেইটার জন্য কি করা হয়? যে কি মানে কোন গ্যাস সেই প্যাকেটের মধ্যে ভর্তি করে রাখা হয়? তাহলে কি থাকে প্যাকেটে? অক্সিজেন থাকে নাকি হাইড্রোজেন থাকে নাকি নাইট্রোজেন থাকে নাকি ক্লোরিন থাকে? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? নাইট্রোজেন। তাহলে পটেটো চিপস যাতে প্যাকেটের ভেতরেই নষ্ট না হয়ে যায়, সেই কারণে প্যাকেটটাকে কি দিয়ে, কি গ্যাস দিয়ে ভর্তি করা হয়? নাইট্রোজেন গ্যাস দিয়ে। বোঝা গেল? আজকের ক্লাস তবে এই অবধি। আশা করি আমাদের ভিডিওটা তোমাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তবে অবশ্যই ক্লাসটা শেয়ার করে নিও বন্ধুদের সাথে। আর আজকে যেসব জিনিসগুলো আলোচনা করলাম আর বিগত যেসব জিনিসগুলো আলোচনা করা হয়েছে, আমরা সব পিডিএফ গুলোই আমরা দিয়ে থাকি টেলিগ্রাম গ্রুপে। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো পিডিএফ এর জন্য। আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো। আর ভিডিওটি কেমন লাগলো সেই মতামতটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আজ আসছি, আজকের ক্লাস এই অবধি।